সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তো শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো আমি বিশ্বাস করি তোমরা নিয়মিত করছো এবং সময়ের অপচয় করছো না। কারণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই সময়ের অপচয় করে না। তোমরা যদি তোমাদের ভবিষ্যৎ ভালোভাবে গড়তে চাও, তাহলে তোমরা কখনোই সময়ের অপচয় করবে না এবং খারাপ কাজে নিয়োজিত থাকবে না। সবসময় ভালো কাজ করবে এবং সময়ের সদ্ব্যবহার করবে। ঠিক আছে? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরাও সময়ের অপচয় না করে আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অধ্যায় তৃতীয় উৎপাদনের উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার পঞ্চম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শুরুতেই আমরা কিছু ছবি দেখি। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কি হচ্ছে বলো তো, কি করা হচ্ছে? হ্যাঁ, এই ছবিতে এখানে এটা ফিনিশড প্রোডাক্ট, তাই না? এখানে মানুষ হাতে তৈরি করছে জিনিসগুলো, তাই তো? তাহলে হাতে এভাবে তৈরি করলে কতটা তৈরি করা যায় একদিনে? খুব বেশি কি তৈরি করা যাবে? ঠিক বলেছ। এইভাবে হাতে তৈরি করলে কিন্তু এখানে উৎপাদন কিন্তু খুব বেশি করা সম্ভব নয়, তাই না? আচ্ছা, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ এখানে? খেতে মন চাচ্ছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ? আমরা সবসময় কিন্তু এই দোকানগুলোতে যাই এবং এই সকল জিনিস ক্রয় করি, তাই না? আচ্ছা, এখন তোমরা এই ছবিগুলো দেখে বলো তো যে এগুলো উৎপাদন একদিনে কি আগের ছবির তুলনায় বেশি করা সম্ভব? নাকি কম করা সম্ভব? নাকি কম কম হবে? কোনটি? হ্যাঁ, আগের ছবির তুলনায় কিন্তু এগুলো একটু তুলনামূলকভাবে বেশি উৎপাদন করা সম্ভব, তাই না? আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি আরেকটা ছবি দেখাই, ঠিক আছে? এখানে দেখো অনেকগুলো কোম্পানির প্রতিষ্ঠানের বড় বড় প্রতিষ্ঠানের নাম আছে। তোমরা কি পড়তে পারছো নামগুলো? দেখো তো এই যে এই সাইনটাতে তোমরা সবাই চেনো, তাই না? আমরা এই প্রোডাক্ট গুলো অনেক বেশি ইউজ করি, তাই তো? ইউনিলিভার, নেসলে, কোকা-কোলা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে এই ছবিটা একটু ঝাপসা হলেও এই ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার, তাই না? লরিয়াল, এখানে দি কোকা-কোলা লিমিটেড কোম্পানি, নিভিয়া, এখানে কিন্তু দেখো তোমরা অনেকগুলো ছবির অনেকগুলো নামের সমন্বয়। এগুলো কেমন প্রতিষ্ঠান বা এদের উৎপাদন কেমন হয় বলতো? খুব কম, মানে একদিনে কি এরা অল্প উৎপাদন করতে পারে নাকি অনেক উৎপাদন করতে পারে? বলো। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। এরা যেহেতু অনেক বড় প্রতিষ্ঠান, তাই না? এবং দেশ বিদেশে এদের শাখা আছে, তাই তো? তো এইজন্য কিন্তু এরা কিন্তু উৎপাদনটা অনেক বেশি করতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ছবিগুলো দেখে, আজকের এই স্ক্রিনে যে ছবিগুলো আছে, ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি? বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা উৎপাদনের মাত্রা বা স্কেল অফ প্রোডাকশন সম্পর্কে জানবো। উৎপাদনের মাত্রা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ক্লাসে কি কি শিখবো? আজকের ক্লাসটি শেষে শিক্ষার্থীরা কি কি করতে পারবে? আমরা একটু দেখে নিই। ঠিক আছে? আজকের ক্লাসটি শেষে শিক্ষার্থীরা উৎপাদন মাত্রার ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন মাত্রার ধরন বা প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন মাত্রার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো
যে আজকে আমরা কি কি শিখবো। আজকে আমরা উৎপাদন মাত্রাটা কি এবং এই উৎপাদন মাত্রা কত প্রকার এবং এর গুরুত্বই বা কি, এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা শিখবো। ঠিক আছে? তো শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তারপরে ক্লাসটি করছো এবং নোট করে নিচ্ছ। আমি আশা করব যে তোমরা যারা যারা ক্লাস করছো তারা আমার এই ক্লাসের নিচে নোট করে ছবি তুলে দিবা এবং আমি পরবর্তীতে যখন ক্লাসরুমে যাব তখন কিন্তু অবশ্যই তোমাদের সেই নোটগুলো দেখতে চাবো। ঠিক আছে? তো এইজন্য এখন থেকেই তোমরা কিন্তু এই নোটগুলো করে রাখো। ক্লাস যখনই করবা সাথে সাথে নোট করে রাখবা এবং পড়ে ফেলবা। ঠিক আছে? তাহলে দেখবা তোমরা একদম প্রিপেয়ার্ড হয়ে থাকলে তোমাদের কোনো ভয় থাকবে না, সময়ের অপচয়ও হবে না এবং তোমরা খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিতে নিতে পারবা তোমাদের পরীক্ষার জন্য। ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি আজকে শিখবো সেটি হচ্ছে উৎপাদন মাত্রাটা কি? তাহলে উৎপাদন মাত্রা এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ? উৎপাদনের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে মোট যে পরিমাণ উৎপাদন করা হয় তাকেই উৎপাদনের মাত্রা বলা হয়। আমরা তো অনেক কিছু ইউজ করি তাই না একটা প্রতিষ্ঠানে উৎপাদন করার জন্য। তো কলা কৌশল ইউজ করি, বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করি, যাই ইউজ করি না কেন, যেটাই ব্যবহার করি না কেন, আমরা যে পরিমাণ উৎপাদন করব এগুলো ব্যবহার করে সেটাকেই বলা হবে কি উৎপাদনের মাত্রা। এবং উৎপাদনের মোট এককের পরিমাণকে উৎপাদন মাত্রা বলা হয়। খুব সংক্ষিপ্তভাবে মোট উৎপাদনের মোট একক অর্থাৎ কি পরিমাণ উৎপাদন করেছি সেটি হচ্ছে উৎপাদনের মাত্রা বা উৎপাদন কি পরিমাণ করতে চাচ্ছি করব সেটি হচ্ছে অর্থাৎ মোট উৎপাদন, উৎপাদনের মোট এককটাই হচ্ছে বা মোট পরিমাণটাই হচ্ছে কি উৎপাদন মাত্রা। যদি আমি অন্যভাবে বলতে যাই তাহলে উৎপাদন মাত্রাটা কি হবে বলতো? উৎপাদনের আকার বা মাত্রা বলতে একটা প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনায় কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকে বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সুবিধা এবং অসুবিধা বিবেচনার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি ইচ্ছা করলে একদিনে ১ লক্ষ প্রোডাক্ট আমি প্রোডিউস করতে চাই। ইচ্ছা করলে কি পারবো? আমার কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। আমি কিন্তু সেই অসুবিধার দরুন আমি ১ লক্ষ প্রোডাক্ট একদিনে প্রোডিউস করতে পারবো না। তো এই যে আমার কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। এই ২ টার চিন্তা করে আমরা যে পরিমাণ উৎপাদন আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে, যে পরিমাণ উৎপাদন আমরা করব তার মাত্রাকেই বোঝানো হচ্ছে তার আকার বা মাত্রাকেই বোঝানো হচ্ছে কি উৎপাদন মাত্রা। বুঝতে পেরেছ? অর্থাৎ মোট উৎপাদন আমরা যেভাবেই বলি না কেন মোট উৎপাদনটাই আসলে উৎপাদন মাত্রা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থী চলো আমরা কিছু বিষয় দেখে নিই। সেটি হচ্ছে উৎপাদন মাত্রার ধারণা আমরা কি দেখতে পেলাম? উৎপাদন মাত্রা তো আমরা বুঝলাম, তাই না? মোট উৎপাদন। তা এই জিনিসগুলোই আমি কিছু, কিছু ভাবে তোমাদের ফোকাস করে দিয়েছি যেন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো এবং খাতাতে লিখতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই যে উৎপাদনের আকার বা মাত্রা বলতে উৎপাদনের পরিমাণকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছ? উৎপাদনের পরিমাণকে বোঝানো হয়েছে। শেষ। ওকে? এরপরে দেখো এটি প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধার আলোকে নির্ধারিত করা হয়। ইচ্ছা করলে কেউ অনেক বেশি উৎপাদন করতে পারবে না। আবার সে ইচ্ছা না করলেও সে অনেক কম উৎপাদন করলো তাও না। তাকে কিন্তু সুবিধা অসুবিধা বিবেচনায় সেই প্রতিষ্ঠানের জন্য কতটা উৎপাদন করা উচিত হবে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই উৎপাদনের মাত্রাটি। ওকে? বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ীর আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনার দক্ষতা, বাজার পরিস্থিতি ও অন্যান্য অবস্থার উপরে উৎপাদনের মাত্রা নির্ভর করে। আমি উৎপাদন করতে চাচ্ছি ১ লক্ষ প্রোডাক্ট, যেটাই হোক না কেন। যে প্রোডাক্টই হোক না কেন, আমি ধরো আমি ১ লক্ষ আমার যে প্রোডাক্টটা মানে যে কোম্পানি আছে, যে প্রতিষ্ঠান আছে আমি ১ লক্ষ প্রোডাক্ট ইউজ করতে উৎপাদন করতে চাই। কিন্তু আমার টাকা নাই। আমার তো মানে অত উৎপাদন করতে হলে তো অবশ্যই আমার কাঁচামাল কিনতে হবে। আমাকে যারা উৎপাদন করবে তাদেরকে মজুরি দিতে হবে। তাই না? কিন্তু আমার কাছে তো টাকা নাই। কিন্তু আমি চাই। তাহলে কি হবে? তাহলে কি করতে হবে? ব্যবসায়ের আর্থিক সামর্থ্য কতটুকু আছে সেটা চিন্তা করতে হবে। যে সুবিধা অসুবিধার কথা বলা হয়েছে না এই জিনিসগুলো। ব্যবস্থাপনার দক্ষতা কতটুকু আছে? অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে আমি উৎপাদন করতে চাচ্ছি তাহলে শ্রমিক কর্মচারী কত আছে? ঠিক আছে? এবং সেগুলো সুপারভাইজ করতে হবে। ব্যবস্থাপক কত?
নির্বাহী ব্যবস্থাপকগণ বা ব্যবস্থাপকগণ বা সুপারভাইজারগণ কত পরিমাণে আছে, তারা দেখাশোনা করতে পারবে কিনা। ঠিক আছে? এবং আমি শুধু উৎপাদন করলেই তো হবে না। বাজারে তো সেটা ডিমান্ড থাকতে হবে যে আমি উৎপাদন করে শুধু ঘরের মধ্যে ফেলে রাখলে তো আমার টাকাটা বৃদ্ধি পাবে না। আমি তো মুনাফা অর্জন করব না। বাজারে দিতে হবে। কিন্তু বাজার পরিস্থিতি কেমন? বাজারে কি ওই প্রোডাক্ট অনেক বেশি আছে? মানে আমার প্রোডাক্টে গেলে কি দাম কম পেতে পারি নাকি আমি? বা বাজারে ডিমান্ড নাই। যদি একদমই ডিমান্ড না থাকে তাহলে আমি এত ১ লক্ষ ২ লক্ষ প্রোডাক্ট প্রোডিউস করে কি করব? আমি তো আমার মূল্য ফেরত পাবো না। অর্থাৎ আমার তো যে ব্যয় হয়েছে সেই ব্যয়টাই তুলতে পারবো না। মুনাফাটা অনেক দূরের কথা, তাই না? এজন্য বাজার পরিস্থিতি এবং অন্যান্য অবস্থার উপর ডিপেন্ড করবে উৎপাদন মাত্রাটি। বুঝতে পেরেছো? যে আমার মোট উৎপাদন কত হতে যাচ্ছে। আচ্ছা। এখন আমরা যেটি শিখবো সেটা হচ্ছে যে উৎপাদন মাত্রা আমরা দেখলাম। এই উৎপাদন মাত্রা কত প্রকার? ঠিক আছে? উৎপাদনগুলো কতভাবে হচ্ছে। এই যে ১ম এ ছবিতে তোমাদের দেখালাম যে কোনটি কিন্তু অল্প উৎপাদন করা সম্ভব। তারপর একটি মাঝারি। আবার পরে যে কোম্পানিগুলো ছবি নাম তোমাদের দেখালাম স্ক্রিনে, সেগুলো কিন্তু অনেক বৃহৎ। তাই না? তা এটার উপরে বেস করেই কিন্তু এটিকে ৪ ভাগে আবার কখনো, কখনো ৫ ভাগে এই ক্ষুদ্রায়তনকে কখনো, কখনো আ আবার ভেঙে অতি ক্ষুদ্রায়নও করা হয়ে থাকে। ঠিক আছে? সেই হিসাবে কিন্তু ৫ ভাগে হচ্ছে। আবার সাধারণভাবে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে ক্ষুদ্রায়তন উৎপাদন, মাঝারি আয়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন এবং কাম্য মাত্রার উৎপাদন। বুঝতে পেরেছ? আবারও বলছি, ক্ষুদ্রায়তন উৎপাদন এখানেও ২ ভাগে ভাগ করা হতে পারে। অতি ক্ষুদ্রায়তন উৎপাদন, ক্ষুদ্রায়তন উৎপাদন, মাঝারি আয়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন এবং কাম্য মাত্রার উৎপাদন। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু এই অতি ক্ষুদ্রায়তন উৎপাদন, ক্ষুদ্রায়তন উৎপাদন, মাঝারি, বৃহদায়তন, কাম্যমাত্রা উৎপাদনগুলো কি? আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই যে কখন আমরা কোন উৎপাদনকে, ধরো তোমার কাছে ১০০০ প্রোডাক্ট যে তুমি প্রোডিউস করেছো এটি তোমার কাছে অনেক বেশি মনে হতে পারে। কিন্তু আমার কাছে এটি খুব কম মনে হতে পারে। সুতরাং এটা কিন্তু ব্যক্তি পারসন টু পারসন ভ্যারি করবে যে কোনটি আমার কাছে বেশি উৎপাদন, তোমার কাছে কোনটি কম। এজন্য দেখা যাচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড কিন্তু আছে। যে এত থেকে এত হলে সেটি আমরা বলব ক্ষুদ্রায়তন উৎপাদন, এত থেকে এত হলে সেটি বলব মাঝারি আয়তন উৎপাদন এবং এত থেকে এত হলে আমরা সেটি বুঝবো বৃহদায়তন উৎপাদন। ঠিক আছে? তাহলে চলো আমরা সেই যে স্কেল যে মাত্রা বা স্ট্যান্ডার্ড সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই যে কত থেকে কত। ওকে? আচ্ছা। প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা দেখতে পাচ্ছ ১ম এই বলা হয়েছে যে অতি ক্ষুদ্র উৎপাদন বা আ অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। ঠিক আছে? এখানে দেখো অতি ক্ষুদ্র উৎপাদনকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। শিল্প, দেখতে পাচ্ছ তোমরা? শিল্প, সেবা, তৈরি পোশাক, হ্যাঁ? তো এখন শিল্পর ক্ষেত্রে একরকম, সেবার ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে এই উৎপাদনটি। যদি আ যদি দেখো এখানে স্থায়ী সম্পত্তির মূল্য শিল্পর ক্ষেত্রে যদি ১০ লক্ষ থেকে, হ্যাঁ, ৭৫ লক্ষ হয়। এটি অবশ্যই কিন্তু ভূমি ও কারখানা ভবন বাদে। ঠিক আছে? কারখানার যে ভবনটা আছে, ভূমি বা কারখানার যে ভবনটা আছে বা যে মাটি আছে সেইটার দাম তো কোটি টাকা হতে পারে। তাই না? বা ৮০ লক্ষ টাকা হতে পারে। এজন্য সেটি বাদে যখন সম্পত্তির মূল্য শিল্প কারখানাতে যখন ১০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা হবে এবং সেই কারখানাতে যখন বা সেই শিল্পতে যখন ১৬ জন থেকে ৩০ জন ব্যক্তি কাজ করবে তখন সেটিকে আমরা কি বলবো? অতি ক্ষুদ্র উৎপাদন। মনে থাকবে? ১০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ। অবশ্যই এটি ভূমি ও কারখানা ভবন বাদে। এবং এখানে যতগুলো বলবো আম শিল্পের যে সম্পত্তির টাকার অঙ্কগুলো যতগুলো বলবো, ঠিক আছে? এগুলো কিন্তু সবই সম্পত্তির মূল্য এবং এটি অবশ্যই স্থায়ী সম্পত্তির মূল্য। কিন্তু ভূমি ও কারখানা ভবন বাদ দিয়ে বলা হবে। মনে থাকবে? আচ্ছা। তাহলে দেখো যে শিল্প কারখানার যখন সম্পত্তির মূল্য ১০ থেকে ৭৫ লক্ষ হবে এবং শ্রমিক কর্মচারী যখন ১৬ থেকে ৩০ জনের মধ্যে হবে তখন আমরা সেটাকে বলবো কি? অতি ক্ষুদ্র শিল্প, তাই না? অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। আবার সেবার ক্ষেত্রে এটি অবশ্যই ১০ লক্ষ টাকার নিচে হবে সেবার ক্ষেত্রে। ঠিক আছে? সেবার ক্ষেত্রে ১০ লক্ষ টাকার নিচে যদি সম্পত্তির মূল্য হয় এবং সর্বোচ্চ যদি ১৫ জন আম
কর্মচারী নিয়োগ থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। আর অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ এত মানে এটি কিন্তু তৈরি পোশাকের ক্ষেত্রে এটি হয় না। আচ্ছা, এরপরে দেখো ক্ষুদ্র এন্টারপ্রাইজ। ক্ষুদ্র এন্টারপ্রাইজটা কি? আমরা অতি ক্ষুদ্র দেখলাম, এবার ক্ষুদ্র এন্টারপ্রাইজে বলা হচ্ছে যে শিল্প ক্ষেত্রে যখন স্থায়ী সম্পত্তির মূল্য ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা হবে। ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি হবে এবং সেই প্রতিষ্ঠানে যখন ৩১ জন থেকে ১২০ জন কাজ করবে তখন আমরা সেটাকে বলতে পারি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। এটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে। আর সেবার ক্ষেত্রে ক্ষুদ্র এন্টারপ্রাইজ হবে যখন সম্পত্তির মূল্য ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা হবে এবং যখন সেই প্রতিষ্ঠানে ১৬ জন থেকে ৫০ জন কাজ করবে তখন সেটিকে আমরা সেই সেবা প্রতিষ্ঠানকে আমরা বলবো ক্ষুদ্র এন্টারপ্রাইজ। মনে থাকবে? তোমাদের কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট। এই যে কত থেকে কত, এটি কিন্তু আমরা জাতীয় শিল্পনীতি ২০১৬ থেকে নিয়েছি। এমনি এমনি মন গড়া বিষয়গুলো কিন্তু না। এটা নিয়ম আছে। জাতীয় শিল্পনীতি ২০১৬ থেকে কিন্তু এই ইনফরমেশনটা নেওয়া হয়েছে। এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে প্রয়োগের ক্ষেত্রে যে এটি কোন ধরনের এন্টারপ্রাইজ বা কোন ধরনের উৎপাদন। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এই যে এই টাকার অ্যামাউন্ট এবং কতজন শ্রমিক কর্মচারী কাজ করছে কোনটির ক্ষেত্রে এটি কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এখন বুঝে নাও এবং নোট করে নাও, জিনিসটি পজ করে নোট করে নাও। তোমাকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু তুমি এখান থেকে কোনো প্রশ্নের আনসারই করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ক্ষুদ্র এন্টারপ্রাইজ হলো, ক্ষুদ্র এন্টারপ্রাইজ এখানে বলা হচ্ছে শিল্প ও সেবা প্রতিষ্ঠানের বিধান প্রযোজ্য নয়, অর্থাৎ এখানে ক্ষুদ্র এন্টারপ্রাইজ সাধারণত এই তৈরি পোশাকের ক্ষেত্রে হয় না। আচ্ছা, মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যেটি মাঝারি এন্টারপ্রাইজ, এখানে দেখো শিল্প ক্ষেত্রে এখানে সম্পত্তি কত হবে? স্থায়ী সম্পত্তি কত হবে? ১৫ কোটি থেকে ৫০ কোটি। ১৫ কোটি থেকে ৫০ কোটি হবে স্থায়ী সম্পত্তি। ঠিক আছে? আর শ্রমিক কর্মচারী কতজন কাজ করবে? ১২১ জন থেকে ৩০০ জন। ১২১ জন থেকে যখন ৩০০ জন শ্রমিক কর্মচারী কাজ করবে তখন আমরা সেটাকে বলবো কি মাঝারি এন্টারপ্রাইজ। আর সেবার ক্ষেত্রে কি হবে? ২ কোটি থেকে ৩০ কোটি হতে হবে এবং ৫১ জন থেকে ১২০ জন কাজ করতে হবে। তাহলে সেটি হবে কি মাঝারি এন্টারপ্রাইজ সেবার ক্ষেত্রে। এবং তৈরি পোশাকের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ১০০০ জন কাজ করতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো মাঝারি কি এন্টারপ্রাইজ। ওকে, এরপরে চলো আমরা চলে যাই বৃহদায়তন এন্টারপ্রাইজ। বৃহদায়তন এগুলো দেখেই মনে হচ্ছে ১৫ কোটি থেকে ৫০ কোটি, তাই বৃহদায়তন মনে হচ্ছে না? আসলে কিন্তু তা না, এগুলো কিন্তু মাঝারি এন্টারপ্রাইজ। বৃহদায়তনের ক্ষেত্রে কিন্তু আরো বেশি টাকা বা মূল সম্পত্তি থাকতে হবে ভূমি ও কারখানা বা ভবন বাদে। সেটি কত? শিল্প ক্ষেত্রে কিন্তু ৫০ কোটি টাকার অধিক থাকতে হবে, তাহলে আমরা সেটাকে বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে পারবো। যদি সেখানে সম্পত্তি ৫০ কোটি টাকার উপরে থাকে এবং ৩০০ জনের অধিক মানুষ যদি সেখানে কাজকর্ম করে তাহলে সেটিকে আমরা বলবো শিল্প ক্ষেত্রে বৃহদায়তন এন্টারপ্রাইজ। আর সেবার ক্ষেত্রে বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে ৩০ কোটি টাকার অধিক সম্পত্তি থাকতে হবে, স্থায়ী সম্পত্তি, এবং ১২০ জনের অধিক কাজ করতে হবে কর্মচারী। তাহলে কিন্তু আমরা সেটাকে বলতে পারবো কি সেবার ক্ষেত্রে বৃহদায়তন এন্টারপ্রাইজ। মনে থাকবে তো? অবশ্যই একটু ভালো করে মনে রাখতে হবে, বারবার লিখবা, বারবার লিখবা আজকে রাত্রে পড়ার পরে বারবার লিখবা কত থেকে কত, দেখবা যে আজকে তোমার ক্লিয়ার হয়ে গেছে। শুধু শুনলে হবে না এবং শুধু লিখলেও হবে না, বারবার লিখতে হবে, বারবার শুনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তৈরি পোশাকের ক্ষেত্রে এখানে কিন্তু ১০০০ জনের অধিক থাকতে হবে, তাহলে আমরা এটাকে বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এতক্ষণ দেখলাম যে অতি ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন এবং বৃহদায়তন উৎপাদন কত থেকে কতজন হলে বা কত লক্ষ থেকে কত কোটি যাই হোক না কেন হলে আমরা কত সেটাকে অতি ক্ষুদ্র বা মাঝারি বা বৃহদায়তন বলতে পারি। এবং এটির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে অতি ক্ষুদ্রতে খুব অল্প পরিমাণে উৎপাদন হবে, ক্ষুদ্রতে অতি ক্ষুদ্রের চেয়ে আরেকটু বেশি হবে, মাঝারিতে ক্ষুদ্র চাইতে আরেকটু উৎপাদনটা বেশি হবে এবং বৃহদায়তনে মাঝারির চাইতে অবশ্যই উৎপাদনটা বেশি হবে। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এখানে উৎপাদনের ক্ষেত্রে ভাগ হয়নি, এখানে ভাগ হয়েছে কিন্তু কিসের ক্ষেত্রে? স্থায়ী সম্পত্তির মূল্য এবং শ্রমিক কর্মচারীর উপর বেস করেই কিন্তু এই উৎপাদন বা এন্টারপ্রাইজ গুলো ভাগ হয়েছে। ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে কাম্য উৎপাদন মাত্রাটা কি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, উৎপাদনের এমন একটি স্তর, কাম্য উৎপাদন হচ্ছে উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়, অর্থাৎ মোট মুনাফা সর্বোচ্চ হয় এবং প্রতি একক গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। তো শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অপটিমাম স্কেল অফ প্রোডাকশন বা কাম্য উৎপাদন মাত্রাটা কি। অর্থাৎ যে মাত্রায় আমাদের উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আমি যদি অনেক বেশি উৎপাদন করি তাহলে আমার শ্রমের আমার হচ্ছে কাঁচামালের অপচয় হতে পারে। ঠিক আছে? বা আমার ব্যয় অনেক বৃদ্ধি পেয়ে যেতে পারে। কি কেন ব্যয় বৃদ্ধি পাবে? দেখা যাচ্ছে শ্রমিক কর্মচারীদেরকে ওভারটাইম দিতে হচ্ছে। সেই দিকে আমার ব্যয় বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে? বা আমার যে যন্ত্রপাতি অনেকক্ষণ ধরে যন্ত্রপাতি চালাতে হবে। সেক্ষেত্রে যন্ত্রপাতি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যদি আমি বেশি মানে অতিরিক্ত উৎপাদন করতে চাই। আবার যদি আমি খুব কম উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার ফিক্সড যে কস্ট, সে ফিক্সড কস্ট গুলো কিন্তু ঠিকই থাকবে। যার ফলে দেখা যাচ্ছে যে আমার উৎপাদন ব্যয় অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং যে প্রাকৃতিক সম্পদ বা আমার প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে সেগুলোর কিন্তু অপচয় হবে। যদি আমি মানে আমার যতটা করা দরকার তার চেয়ে যদি আমি কম উৎপাদন করি। ঠিক আছে? তো এইজন্য আমাকে কি করতে হবে? খুব বেশি উৎপাদন মানে আমার যতটা করা উচিত না, অতটা উৎপাদনও করা যাবে না। আবার আমার যতটুকু উৎপাদন আ মানে আ করা উচিত তার চাইতে আমি যদি অনেক কম উৎপাদন করি সেটাও আমার করাটা উচিত হবে না। তাহলে আমাকে একটি স্ট্যান্ডার্ড মাত্রায় অর্থাৎ কাম্য মাত্রায় উৎপাদন করতে হবে এবং কাম্য মাত্রায় উৎপাদনটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য সবচাইতে লাভজনক। কেন? কারণ উৎপাদনের একটি এমন স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। যেখানে ব্যয়টা হবে সবচেয়ে কম এবং উৎপাদন হবে অনেক বেশি। সেটিকেই বলা হবে কাম্য উৎপাদন মাত্রা। এবং উৎপাদনের সেই স্তরকে বোঝায় যেখানে মোট মুনাফা সর্বোচ্চ হয় এবং প্রতি একক গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। ওখানে মুনাফাটা বেশি হবে এবং গড় উৎপাদন যে ব্যয়টা আছে সেই ব্যয়টা কিন্তু অনেক কম হবে। সেটি হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। বুঝতে পেরেছো? কাম্য উৎপাদন মাত্রাকে আমরা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব, তখন তোমার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কাম্য উৎপাদন মাত্রাটা কি। ঠিক আছে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এখন যেটা আমরা দেখবো সেটি হচ্ছে উৎপাদন মাত্রার গুরুত্বটা কি। এই যে আমরা বলছি কম উৎপাদন, বেশি উৎপাদন, কাম্য উৎপাদন, এই উৎপাদন মাত্রার গুরুত্ব কি আছে আদৌ? উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে যদি আমরা নির্ধারণ করি সেটি কিন্তু প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ভালো হবে এবং প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত হবে। তাহলে উৎপাদন মাত্রা যে সঠিক বিন্দুতে নির্ধারণ করাটাকেই বলা হচ্ছে উৎপাদন মাত্রার গুরুত্ব। অর্থাৎ কাম্য উৎপাদন মাত্রা। যেটাই তুমি বলো না কেন, যে উৎপাদন মাত্রা সঠিকভাবে সঠিক বিন্দুতে নির্ধারণ করা বা সঠিক মাত্রায় নির্ধারণ করার গুরুত্ব অপরিসীম। উৎপাদন মাত্রা সঠিকভাবে নির্ধারণ করা বা উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে নির্ধারণ করা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? আমরা একটু এগুলো সম্পর্কে দেখে নিই। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথমত বলা হচ্ছে যে আচ্ছা, এখানে দেখো প্রথমত বলা হচ্ছে যন্ত্রপাতির সদ্ব্যবহার। ঠিক আছে? যন্ত্রপাতির সদ্ব্যবহার ১ নাম্বার। আমরা যদি উৎপাদন মাত্রাটা সঠিকভাবে রাখতে পারি তাহলে আমরা যন্ত্রপাতির সদ্ব্যবহার করতে পারবো। আর আমরা অবশ্যই জানি যে যন্ত্রপাতির সদ্ব্যবহার করাটা একটা প্রতিষ্ঠানের জন্য কতটা জরুরি। কারণ কি? যন্ত্রপাতি যদি আমরা সদ্ব্যবহার করতে পারি তাহলে যন্ত্রপাতিগুলোকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো এবং যন্ত্রপাতির অপচয়ও হবে না। আবার অতিরিক্ত ব্যবহার করার ফলেও যন্ত্রপাতি কিন্তু কি হয়ে যেতে পারে? নষ্ট হয়ে যাবে না। তাই উৎপাদন মাত্রা আমাদের অবশ্যই সঠিক উৎপাদন মাত্রা রাখতে হবে। খুব কম উৎপাদন যদি আমরা করি তাহলে যন্ত্রপাতি সদ্ব্যবহার হবে না। অর্থাৎ যন্ত্রপাতি পড়ে থাকবে, উৎপাদন কম হবে। সেক্ষেত্রে আমার কিন্তু যন্ত্রপাতি অপচয় ঘটলো। আবার যদি আমি বেশি উৎপাদন করতে চাই, যন্ত্রপাতি এত বেশি ব্যবহার হবে যে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মেরামত ব্যয় অনেক বৃদ্ধি পেতে পারে। এজন্য আমাদের অতিরিক্ত উৎপাদন করাটাও উচিত হবে না। তাই উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে নির্ধারণ করাটা একান্ত জরুরি এবং এই সঠিক বিন্দুতে আমরা যদি করতে পারি উৎপাদন মাত্রা তাহলে অবশ্যই যন্ত্রপাতি সদ্ব্যবহার করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যেটি আছে সেটি হচ্ছে কাঁচামালের অপচয় রোধ। ওকে? কাঁচামালের অপচয় রোধটা কি? কাঁচামাল কাকে বলে? আমরা উৎপাদন করতে
মেইন যে উপকরণটা ব্যবহার হবে সেটি তো কাঁচামাল, তাই না? যদি আমরা আম জামা বা পোশাক পোশাক যদি আমরা তৈরি করতে পারি, তৈরি পোশাক, সেক্ষেত্রে কাঁচামাল কোনটি হবে? সুতা। ঠিক আছে? তাহলে কাঁচামালের অপচয় রোধ করা যায় কিন্তু উৎপাদন মাত্রার সঠিক উৎপাদন মাত্রা নির্ধারণ করলে। এবং কাঁচামালের অপচয় যদি আমরা রোধ করতে পারি, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিষ্ঠানের জন্য। কাঁচামালের অপচয় রোধ করতে যদি আমরা পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু অবশ্যই সেই প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পাবে এবং উৎপাদন মাত্রা যদি সঠিকভাবে আমরা নির্ধারণ করতে পারি যে কতটা উৎপাদন করা সম্ভব, তাহলে অবশ্যই আমরা কাঁচামালের অপচয় রোধ করতে পারবো। যে দেখা যাচ্ছে কাঁচামাল অনেক কিনলাম কিন্তু আমি উৎপাদন করলাম কম, তাহলে কি হবে? কাঁচামাল অপচয় হবে, তাই না? এজন্য দেখা যাচ্ছে আমাদের সঠিক মাত্রায় উৎপাদন করতে হবে। এরপরে দেখো শ্রমের যথাযথ ব্যবহার। দেখা যাচ্ছে যে আমার শ্রমিক কর্মচারী অনেক আছে, কিন্তু আমি উৎপাদন করছি কম। আমাদের যতটুকু করা দরকার ততটুকু করছে না। তাহলে কি হবে? যথাযথ কি ব্যবহার হবে শ্রমের? আবার দেখা যায় শ্রম যা আছে তার চাইতে অতিরিক্ত উৎপাদন করছে। তারা এতটা উৎপাদন শ্রমিক কর্মচারীরা এতটা উৎপাদন করতে পারবে না। সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে ওভারটাইম দিতে হবে, তাদের ক্লান্তি বৃদ্ধি পাবে, যার ফলেও কিন্তু তাদের যথাযথ ব্যবহার আমরা করতে পারবো না। এজন্য উৎপাদন মাত্রার গুরুত্ব অপরিসীম শ্রমের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে। এরপরে দেখো ভূমির সদ্ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে নির্ধারণ করতে হবে। ভূমি সদ্ব্যবহার, ভূমিটা কি? প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই কিন্তু ভূমি, যেগুলো আমাদের উৎপাদন কাজে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা আমাদের উৎপাদন কাজে ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি? ভূমি। তো এই ভূমি যেমন আলো, বাতাস, জল, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের ভূমির মধ্যে কিন্তু পড়বে, মাটি। তো এগুলো যদি আমরা এগুলো আমার অনেক আছে কিন্তু আমি উৎপাদন করলাম কম, তাহলে কি এগুলো সদ্ব্যবহার করা হলো? বা এগুলো যা আছে তার চাইতে বেশি উৎপাদন করলাম, তখনও কিন্তু এদের ভালো মতো আমি সদ্ব্যবহার করতে পারবো না। এজন্য ভূমি সদ্ব্যবহার করতে হলে কাম্য মাত্রায় উৎপাদন বা সঠিক বিন্দুতে উৎপাদন নির্ধারণ আমার অবশ্যই করতে হবে। এর গুরুত্ব অপরিসীম। চাহিদা ও যোগানের সমতা বিধান। এটির ক্ষেত্রেও কিন্তু চাহিদা যোগানের সমতা বিধান করতে চাইলে অবশ্যই আমাকে সঠিক উৎপাদন মাত্রা নির্ধারণ করতে হবে। কারণ বাজারে আমার প্রতিষ্ঠানের অনেক চাহিদা কিন্তু আমি উৎপাদন মাত্রা করলাম কম, উৎপাদন করলাম কম। তাহলে কি হবে? চাহিদা, বাজারে চাহিদা পূরণ হবে না এবং আমি মুনাফা অর্জন করতে পারবো না। এবং বাজারে অনেক যোগান আছে, আমি উৎপাদন আম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাহিদা এবং যোগানটা বাজারে অনেক কম আছে কিন্তু আমিও কম উৎপাদন করলাম। সেক্ষেত্রে কিন্তু চাহিদা এবং যোগানের সমতা বিধান করা সম্ভব না। এবং চাহিদা ও যোগানের সমতা বিধান যদি আমরা করতে চাই, আমাদের অবশ্যই উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে রাখতে হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যয় সংকোচন। আমরা যদি ব্যয়টা হ্রাস করতে চাই, সংকোচন করতে চাই, বিভিন্ন ধরনের ব্যয় আছে যেমন মজুরি, হ্যাঁ, কারখানার ভাড়া, বেতন। এই ব্যয়গুলো সংকোচন করতে হলেও আমাকে অবশ্যই উৎপাদন মাত্রার কাম্য স্তরে অর্থাৎ সঠিক বিন্দুতে নির্ধারণ করতে হবে। দেখা যাচ্ছে যে আমি ফিক্সড যে ব্যয়গুলো আছে, কারখানার ভাড়া, তারপরে কর্মচারী বেতন, এগুলো তো আমাদেরকে প্রতি মাসে দিতেই হবে। কিন্তু আমি উৎপাদন করলাম খুবই কম। তাহলে কি হবে? এই ব্যয়গুলো বৃদ্ধি মানে ব্যয়গুলো ওর সাথে কিন্তু সবসময় যোগ হবে। তাহলে উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পেল না? আর যদি আমি উৎপাদনটা একটা কাম্য স্তরে করি, বেশি করি, তা সেক্ষেত্রে কিন্তু এই ব্যয়গুলো তো ওই মানে স্থির ব্যয় যেগুলো, এগুলো কিন্তু ঠিক পরিমাণে ওই পরিমাণেই থাকবে। সুতরাং আমি সেক্ষেত্রে কিন্তু প্রতি ইউনিট প্রতি কস্ট আমার কিন্তু সেখানে কমে যাবে। এজন্য আমার সঠিক মাত্রায় উৎপাদন করতে হবে, ব্যয় সংকোচন করতে চাইলে। আর জীবনধারার মান উন্নয়নও সম্ভব আমরা যদি সঠিক মাত্রায় উৎপাদন করতে চাই, করতে পারি। কারণ কি? একটি প্রতিষ্ঠানে আমরা তখনই বাজারে নতুন, নতুন পণ্য উৎপাদন করে বাজারে ছাড়তে পারবো, যদি আমরা সঠিক মাত্রায় সেটি বাজারে ছাড়তে পারি এবং ডিমান্ড অনুযায়ী, এবং তারা কিন্তু সেই পণ্যগুলো যদি কিনতে পারে, যদি খুব অল্প পরিমাণে পণ্য উৎপাদন করে আমি বাজারে ছাড়লাম, তাহলে সবার কাছে পৌঁছাবে না জিনিসগুলো এবং সবার জীবনযাত্রার মান উন্নয়ন হবে না। তাই না? সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে দেখো এই প্রোডাক্ট এর দ্বারা কিন্তু একদিকে যেমন জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, অপরদিকে যে আমি যদি বেশি করে উৎপাদন করি আমার প্রতিষ্ঠানে, এখানে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাবে, মানুষ চাকুরি পাবে, তাদের আয় বৃদ্ধি পাবে, ভোগ বৃদ্ধি পাবে। সেই হিসাবেও কিন্তু আমার জীবনযাত্রার মানটা উন্নয়ন হয়। ঠিক আছে? এরপরে দেখো প্রতিযোগিতা মোকাবেলা। আমি যদি প্রতিযোগিতা মোকাবেলা করতে চাই, আমাকে অবশ্যই উৎপাদন মাত্রা ঠিক রাখতে হবে। কারণ উৎপাদন মাত্রা ঠিক না রাখলে আমার ব্যয় বৃদ্ধি পেতে পারে, সম্পদের অপচয় হতে পারে। সেক্ষেত্রে তো আমি মানে মুনাফা অর্জন করতেই পারবো না। প্রতিযোগিতা তো অনেক দূরের কথা। প্রতিযোগিতা তো টিকতেই পারবো না। এজন্য প্রতিযোগিতা মোকাবেলার জন্য উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে নির্ধারণ করা অনস্বীকার্য। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, সর্বোচ্চ মুনাফা অর্জন। উৎপাদন মাত্রার কাম্য স্তরে রাখলে বা সঠিক বিন্দুতে নির্ধারণ করতে চাইলে অবশ্যই আমাকে মুনাফা অর্জন আমি তখন সর্বোচ্চ করতে পারবো, যদি আমি উৎপাদন মাত্রাটা সঠিক বিন্দুতে রাখতে পারি।
আর যদি উৎপাদন মাত্রা সঠিক বিন্দুতে আমি রাখতে না পারি, কম উৎপাদন করি, তাহলে কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে, ফিক্সড কস্ট গুলো যোগ হয়ে ব্যয় বৃদ্ধি পাবে। আবার যদি অতিরিক্ত উৎপাদন করি সেক্ষেত্রেও সম্পদের অপচয় হবে। হ্যাঁ, নষ্ট হবে জিনিসপত্র এবং ওভারটাইম দেওয়ার জন্য আমার কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য কাম্য স্তরে সঠিক মাত্রায় উৎপাদন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ মুনাফা অর্জনের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো অর্থনৈতিক উন্নয়ন। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের উন্নয়ন মানে একটি সমাজের উন্নয়ন হলো এবং সমাজের উন্নয়ন মানে একটি দেশের উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন। প্রতিটা প্রতিষ্ঠানে যদি তারা কাম্য মাত্রা উৎপাদন করে, খরচ কম করে অধিক মুনাফা করে, সেক্ষেত্রে কিন্তু দেশের সবার যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ভোগ ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক মানুষ সঞ্চয় বেশি করবে, তাই না? একটার সাথে কিন্তু একটা জড়িত। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নও অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা পড়ে নিলাম। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি দিব, সৃজনশীল প্রশ্ন। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। মিস্টার সাকিব 2008 সালে 70 জন শ্রমিক ও 5 কোটি টাকা নগদ মূলধন নিয়ে 10 বিঘা জমিতে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করে। তার সুদক্ষ পরিচালনার কারণে প্রতিষ্ঠানটির সুনাম ও বাজার চাহিদা বৃদ্ধি পায়। এজন্য 2010 সালে তিনি নতুন 50 জন শ্রমিক নিয়োগ দেন এবং 7 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ইউরোপের বিভিন্ন দেশ হতে ফরমাইশ পায় পণ্য রপ্তানি করার জন্য পৈতৃক জমিতে প্রতিষ্ঠানটি আরও সম্প্রসারণ করেন। নতুন করে 2012 সালে 200 জন শ্রমিক নিয়োগ দেন, এজন্য তাকে আরো 20 কোটি টাকা ব্যাংক ঋণ নিতে হয়। বুঝতে পেরেছো? এখন তোমাকে কিন্তু বলতে হবে যে কোনটি কোন উৎপাদন। তোমাকে কিন্তু এখন মাথায় আগে রাখতে হবে যে কত কোটি টাকা, কত থেকে কত টাকা হলে কোন এন্টারপ্রাইজ হবে, ক্ষুদ্র নাকি মাঝারি, এবং কতজন শ্রমিক থেকে কতজন শ্রমিক নিয়ে হবে। এটা কিন্তু এখন তোমার মাথাতে ওটা মানে এমন ভাবে মুখস্থ করতে হবে যেন তুমি চোখ বন্ধ করে দেখতে পারো। ঠিক আছে? তাহলে কিন্তু এই প্রশ্নটা আনসার দিতে পারবা। দেখো, 1 নাম্বার যে প্রশ্ন সেটি কি জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নটি কি? উৎপাদন কাকে বলে? এটা তো তুমি পারবা। অবশ্যই আমি আগে ক্লাসে অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, তাই না? উৎপাদন কাকে বলে প্রথম ক্লাসেই। আর উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটিও কিন্তু আমি আগের ক্লাসে তোমাদের শিখিয়ে দিয়েছি, গত ক্লাসে উৎপাদনশীলতা। যারা ক্লাসটি করোনি অবশ্যই ইউটিউবে আছে, ঢাকা কলেজ পেজে আছে, ক্লাসটি করে নিবা। ঠিক আছে? তাহলে উৎপাদনশীলতা বলতে কি বোঝায় তুমি জানো, এবং একটি উদাহরণ সহ তুমি কিন্তু কাল্পনিক উদাহরণ দিয়ে আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম, তাই না? তো সেরকম ভাবে তুমি এখানে লিখবা। আর 2010 সালে মিস্টার সাকিবের প্রতিষ্ঠানটি কোন মাত্রা এন্টারপ্রাইজ? তাহলে তুমি 2010-এ চলে যাও। এখানে দেখো তিনি নতুন 50 জন শ্রমিক নিয়োগ দেন। তাহলে আগের শ্রমিক কত ছিল? 70 জন। তাহলে 70 যোগ 50 কত হয়? 120, তাই না? 120 জন। এবং তার ব্যাংক ঋণ নিতে হলো 10 কোটি টাকা। তাহলে মোট সম্পত্তি বৃদ্ধি পেল 5 যোগ 7 কোটি টাকা ব্যাংক ঋণ নিতে হলো। তাহলে আগে ছিল কত? 5 কোটি। 5 এর সাথে 7 যোগ করো। 7, 8, 9, 10, 11, 12, তাই না? যে 12 কোটি টাকা তার কিন্তু এখন সম্পদ আছে। তাহলে তার প্রতিষ্ঠানটি কোন এন্টারপ্রাইজ বলো? কোন প্রতিষ্ঠানে? এখন কিন্তু তোমাকে এটি বাড়ির কাজ, যেহেতু আমি বলে দিব না, একটু আগেই পড়িয়েছি, মুখস্থ করে এটার তুমি অবশ্যই সলভ করবা। আমাকে ছবি তুলে কমেন্টে দিবা, আমি দেখবো। ঠিক আছে? তোমার উত্তরটা সঠিক হলো কিনা। এবং নিচে কিন্তু তোমাকে অবশ্যই এটি কেন হলো এটির ব্যাখ্যা দিতে হবে। এটি বাড়ির কাজ, হ্যাঁ? আমি বুঝিয়ে দিলাম, কিন্তু করতে হবে তোমার নিজেকেই। এরপরে দেখো, 2012 সালে প্রতিষ্ঠানের মাত্রা বিবেচনায় ধরন উল্লেখপূর্বক অর্থনৈতিক গুরুত্ব মূল্যায়ন করো। 2012 সালে কোন, তোমাকে আগে বলতে হবে 2012 সালে প্রতিষ্ঠানের মাত্রা বিবেচনায় এটি কোন ধরনের আহ উৎপাদন, কোন ধরনের এন্টারপ্রাইজ? কোন ধরনের এন্টারপ্রাইজ বলো তো? তাকে আরো 20 কোটি টাকা, আমরা বুঝতে পারছি এটা কোন ধরনের এন্টারপ্রাইজ, কিন্তু আমি বলবো না যেহেতু তোমাদের বাড়ির কাজ। তো সেই ধরনের এন্টারপ্রাইজ প্রথমে লিখবো আমি, যে অমুক ধরনের এন্টারপ্রাইজ, লিখার পরে তার যে অর্থনৈতিক গুরুত্ব কি সেটি আমি লিখবো বানিয়ে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে করেছো, আমি আশা করছি ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা করেছো, এবং সৃজনশীল প্রশ্নটি তুমি যদি একা একা সলভ করতে পারো তাহলে আমি বুঝতে পারবো, বা তুমি নিজেই বুঝতে পারবা যে ক্লাসটি তুমি সঠিকভাবে বুঝেছো এবং মনোযোগ দিয়ে করেছো। এবং যে চার্টটা দিয়েছিলাম তোমাদের, চার্ট বৃহদায়তন, ক্ষুদ্রায়তন, অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ, মাঝারি ক্ষুদ্র এন্টারপ্রাইজ, সেই চার্টটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ মনে রাখতে হবে, তাহলে এই প্রশ্নের উত্তর তুমি পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানেই আমি শেষ করছি আজকের মতো। তোমরা সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালো থাকো। আমি তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করো। ভালো থাকো প্রিয় শিক্ষার্থী। এখানে আমি আমার ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।